সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ। আমার আজকের দিনে ইউটিউব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নমস্কার, সত শ্রী আকাল, আদাব। কি বলবো বন্ধু, দারুণ বলবো। হঠাৎ করে বাংলাদেশ পাল্টাতে শুরু করেছে। আপনার কি একমত? একটু নজর দিয়ে দেখলে লাস্ট 24 আওয়ার্স, গত 24 ঘন্টার পরে আমি দেখছি ইউটিউবে, ফেসবুকে এবং আমাদের কাছে যা অভ্যন্তরীণ খবর আসছে তাতে হঠাৎ করে বাংলাদেশ একটা দারুণভাবে পাল্টি খেয়ে গেছে। কেন পাল্টি খেয়েছে? পরপর কতগুলো ঘটনা। 14ই ফেব্রুয়ারি মোদি ট্রাম্পের মিটিং। ট্রাম্প বললে প্রধানমন্ত্রী অর্থাৎ মোদি দেখবেন বাংলাদেশ। তারপরেই এখানে ইউরোপিয়ান 27টি দেশের সচিবরা, বিদেশ সচিবরা দিল্লিতে মিট করলেন, রাইসিনাতে মিট করলেন। তারপরে 20টি দেশের, যার মধ্যে প্রথম সারির চীন বাদে বাকি সব দেশ, তাদের যে গোয়েন্দা প্রধানরা, আমাদের ডোভাল, তুলসী গাবার্ড সহ প্রধান সবাই হঠাৎ করে ভারতে আসলেন। এখানে বসে তারা মিটিং করলেন এবং ডোভাল এবং তুলসী গাবার্ড সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশকে সরাসরি পাকিস্তানের মতো আরেকটি সন্ত্রাসবাদী দেশ হিসাবে চিহ্নিত করলেন, ঘোষণা করে দিলেন, ডিক্লেয়ার্ড। সাংঘাতিক অবস্থা। পাকিস্তান সারা পৃথিবীতে ঘোষিত টেররিস্ট কান্ট্রি, যারা সমস্তই পৃথিবী, ইউএন ঘোষিত টেররিস্টদের, সন্ত্রাসবাদীদের আশ্রয় দিয়ে রেখেছে। দাউদ ইব্রাহিম থেকে আরম্ভ করে, কিছুদিন আগে একজন মারা গেলেন, প্রায় সবাই, মানে সারা পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর টেররিস্ট যারা, তারা সবাই এসে হাজির। সবাই পাকিস্তানেই উৎপত্তি এবং পাকিস্তানেই তারা এসে জড়ো হচ্ছে। আর কোথাও পৃথিবীর অন্য অংশে থাকলেও সেখান থেকে পালিয়ে চলে এসে তাদের নিরাপদ জায়গা হচ্ছে পাকিস্তান। আজকে বাংলাদেশকে সেই তকমা, যে বাংলাদেশ যেখানে একটা মানে ডেমোক্রেটিক প্র্যাকটিস, অর্থাৎ মুসলিম কান্ট্রিতে কোনো ডেমোক্রেটিক প্র্যাকটিস হয় না, কোনো গণতন্ত্র থাকে না, কিন্তু পাকিস্তানে মাঝে মাঝে হয়, কিন্তু কোনো গণতন্ত্রে 5 বছর কাটাতে পারেনি। কিন্তু একমাত্র বাংলাদেশ, যে মুসলিম কান্ট্রি হয়ে গণতান্ত্রিকভাবে, সেখানে কিন্তু প্রত্যেকবারই সরকার নির্বাচিত হয়েছে এবং তারা তাদের যে টার্ম 4 বছর পূরণ করেছে। হাসিনা 20 বছর অর্থাৎ 5টা টার্ম পূরণ করেছেন। একটা সময় এসে খালেদা জিয়াও 2টো টার্ম 8 বছর করেছিলেন। ফলে আমরা কখনো পাকিস্তানকে আমরা বাংলাদেশের ব্র্যাকেটের মধ্যে রাখতাম না, মানে পাকিস্তানের ব্র্যাকেটের মধ্যে বাংলাদেশকে রাখতাম না কখনো। বাংলাদেশ শান্তিপ্রিয়, সব থেকে কালচার্ড এবং সব থেকে একটা ভালো দেশ হিসাবে
পরিগণিত হতো এবং তার কোনো অভাবও ছিল না সেই অর্থে কার্যত। যদিও 11 বার সেনা কূপ হয়েছে, কিন্তু কোনো কূপই বেশি দিন থাকেনি। অর্থাৎ মানুষের, ওখানকার মানুষের এই যে ভোট বা ডেমোক্রেটিক প্র্যাকটিস, এর প্রতি এতটা তারা যত্নবান, এতটা আগ্রহ যে তারা সঙ্গে সঙ্গে আন্দোলন করে আবার ভোটের পথেই এনেছেন এবং সরকার গড়েছেন। এবার 8 মাস হতে চলল। হাসিনাকে যেভাবে উৎখাত করেছে সম্পূর্ণই পাকিস্তানের মদতে, পাকিস্তানের আইএসআই, পাকিস্তানের অস্ত্র, পাকিস্তানের সম্পূর্ণ প্ররোচনায় এই ঘটনাটা ঘটেছে। তবে পাকিস্তান কখনোই পারত না যদি বাংলাদেশের সেনাবাহিনী সাহায্য না করত। বাংলাদেশ সেনাবাহিনী ও একটা কূপ করতে চেয়েছিল এবং সেটা কূপ করে হাসিনাকে সরিয়ে দিল। কিন্তু আগের মতো অত খুন খারাপির রাস্তায় যায়নি। হ্যাঁ, মানে খন্দকার মোস্তাক, শেখ মুজিব থেকে জিয়াউর রহমান, প্রায় পরপর এত হত্যা, হ্যাঁ, সেই সালতানাত আমলের মতো। দেখা যেত যে 24 ঘন্টার মধ্যে 3 জন সুলতান হয়েছে, আবার খুন হয়ে গেছে। এই করে প্রায় 3 মাস সেই অ্যানার্কিজম চলেছিল। তখন থেকেই অ্যানার্কিজম শব্দটা, নৈরাজ্য শব্দটা সম্ভবত উৎপত্তি। তা এখানেও বাংলাদেশেও সেই রকম একটা এখন অ্যানার্কিজম সৃষ্টি করার সম্পূর্ণ চেষ্টা হয়েছে এবং সাময়িকভাবে সেটা সফল হয়েছে। তার একটাই কারণ হচ্ছে সেনাবাহিনী, ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী টোটালি নিশ্চুপ ছিল। এখন সে বলছে তাকে নাকি সে ইউএন থেকে ধমকি দিয়েছে, হ্যান দিয়ে। এটা কোনো কথার কথা? এটা তোমাদের সৈন্যবাহিনী নেব না বলে তুমি একটা দেশকে জ্বলে পুড়ে খাক হয়ে যেতে দেবে? সে দেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে, তবু তুমি বসে থাকবে যে কখন ওখান থেকে আমার যে দুটো টাকা আসে সেনাবাহিনী ওখানে পাঠিয়ে তুমি সেই কটা টাকা লোবে? তার থেকে তো অনেক বেশি টাকা তুমি পেয়েছো। এটা যুক্তি, এই যুক্তি খাটে না। এটা যে বলছে সবই সেতো যুক্তি। আসল যুক্তি হচ্ছে আরেকটা সেনা কূপ করলেন ওয়াকারুজ্জামান, যে ভাষায় বলুন। ছাত্রদের যদিও শুরুটা তিনি বাইডেনের সঙ্গে হাত মিলিয়ে করেছেন, কিন্তু সামনে আসতে দেননি। বাইডেনকে দিয়ে টাকা এনে ছাত্রদের বিভিন্ন জায়গায় দিয়েছেন। উনি সবসময় একটা সামনে এই সুন্দর পোশাকটা পরে দাঁড়িয়েছিলেন, হ্যাঁ, আর পিছনের দিকে হাত দিয়ে সব করেছেন। আমি প্রথম দিন থেকে এই লোকটিকে, ওয়াকারুজ্জামানকে, একদিন ডে 1 থেকে আমি এই লোকটাকে দায়ী করেছি। অনেকে তখন বোঝেননি, কিন্তু এখন বুঝতে পারছেন যে যা কিছু ঘটনা ওয়াকারুজ্জামানই ঘটিয়েছেন। কিন্তু তিনি কূপটা করে সফল হলেন না কেন? তিনি দেখলেন যে তিনি কূপ করলেও তিনি কিন্তু পাকিস্তানপন্থী না। তিনি চেয়েছিলেন আমি ভারতের বাংলাদেশেরই কূপ করে বাংলাদেশের আন্ডারে থাকবো, অন্যটা রাষ্ট্রের আন্ডারে যাব না, পাকিস্তানের আন্ডারেও যাব না, ভারতের আন্ডারেও যাব না। এটাই ছিল তার মনোভাব। কিন্তু দেখলেন যে তারই আন্ডারে 8-10 জন তার নিচু পদের মেজর জেনারেল, লেফটেন্যান্ট, এরা কর্নেল, এরা সব পাকিস্তানপন্থী। এরা প্যারালাল কূপ করার চেষ্টা করলেন। তখন তিনি এদের কন্ট্রোল করলেন। কিন্তু তিনি আরেকটা জিনিস, হাসিনাকে মেরে ফেললেন না একটাই কারণে। তিনি বুঝেছিলেন যে হাসিনাকে মারলে, হাসিনার সঙ্গে ভারতের যা সম্পর্ক, তাতে ভারত বাংলাদেশ আক্রমণ করলে আমরা সব শুধু মরব, সে এটা পরিষ্কার বুঝত। সেই জন্য সে হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছে। অন্তত জেস্চারটা দেখালো যে না, তার জীবনটা আমি সেভ করলাম। এটা 100 বার সঠিক কথা। তা নাহলে সবারই ইচ্ছা ছিল মেরে ফেলে দেওয়ার, কিন্তু তিনি ভয় পেয়েছিলেন যে হাসিনা মারা গেলেই ভারত আক্রমণ করবে বাংলাদেশ, তাহলে আমাদের আবার 71-এর মতো সেই ঘুরে ফিরে আওয়ামী লীগ আরও শক্তি নিয়ে চলে আসবে। এই কারণে তিনি কিন্তু মারতে পারেননি হাসিনাকে।
যেটা শুরুটা করেছিলাম, হঠাৎ করে আজকে পরিবর্তন হলো কেন? ওই বললাম, তুলসী গাবার্ডের হুমকি, ডোভালের হুমকি, আর 20টি গোয়েন্দা, প্রধান দেশের গোয়েন্দাদের ভারতে এসে সমাবেশ করা, 27টা ইউরোপিয়ান কান্ট্রির ফরেন সেক্রেটারির ভারতে এসে ইয়ে করা, এখানে এসে মিটিং করা, রাশিয়া, আমেরিকা, ভারত এরা এক লাইনে চলে আসা, যা মানে কোনোদিন ভাবাই যায়নি, মানে জিওপলিটিক্সে এটা ধারণাই করা যায়নি। আবার আর একটা, তার পাশাপাশি যে পাকিস্তানের ভরসায় যে তারা জাহাজ পাঠিয়ে, অস্ত্র পাঠিয়ে মদত দিচ্ছিল বাংলাদেশকে, চাল পাঠিয়ে, চিনি পাঠিয়ে, বেশি দামে হলো মদত দিচ্ছিল, হঠাৎ করে তাদের অবস্থা খারাপ হলো। একদিক থেকে আফগানিস্তান ঢুকে পড়েছে তাদের পাকিস্তানের এলাকায়, বহু লোককে মেরে দিয়েছে, এখনও হামলা চলছে। এদিকে আবার বালোচ লিবারেশন আর্মি, যারা পাকিস্তানের সবথেকে বৃহত্তম যে প্রদেশ, সেই বালোচরা ট্রেন হাইজ্যাক করে নিয়ে গেল এবং দেখা গেল প্রায় 240 জনের উপর সেনাই মেরে দিয়েছে। তাছাড়াও আরও অনেকেই মারা পড়েছে এবং সেখানে ঢোকার সাহস পাচ্ছে না। তাহলে কি হলো? পাকিস্তান ডিসইন্টিগ্রেশন হতে থাকলো, এবার ভেঙে যাবে, আস্তে আস্তে ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাবে। বালুচ স্বাধীন হলো বলে, বালুচিস্তান স্বাধীন হতে আর 2-4 মাস, পিওকের লোকেরা আমাদের দিকে চলে আসতে চাইছে। আমাদের কিচ্ছু করতে হবে না, পিওকের লোকেরাই ওই সৈন্যবাহিনীকে, ওই পুলিশদের ঠেঙ্গে সরিয়ে দিয়ে একদম ওই সীমান্ত দিয়ে ঢুকে পড়বে। এখনও মিলিটারির একটু ভয় পাচ্ছে, কিন্তু মিলিটারিরা মাইনে পাচ্ছে না, খেতে পাচ্ছে না, তারাও অনেকেই বিদ্রোহ করছে। এই মিলিটারিদের মধ্যে পাল্টা কূপ হয়ে যাচ্ছে যে খেতে পাচ্ছি না, আরে ভাই পয়সা দিচ্ছ না, খেতে পাচ্ছি না। হয়তো আসিফ মুনিরের মতো টপ লেভেলে যারা বসে আছে তারা কোটি কোটি টাকা মারছে, খাচ্ছে, কিন্তু এই নিচু লেভেলে তারা আসছে না। তারা যেখানে টাকা পাচ্ছে, ওরা ওই সব টাকা সব আবার আমেরিকায় পাঠিয়ে দিচ্ছে বউ ছেলের মেয়ের কাছে। এই যে ফলে কী হলো, পাকিস্তানও ভাঙতে শুরু করেছে। এইরকম একটা জায়গা দাঁড়িয়ে এইবার বাংলাদেশের যারা বিদ্রোহ করেছিল তারা এখন বুঝতে পারে আমাদের তো পিছনে কেউ নেই, উল্টে ওদিক থেকে মায়ানমার দিয়ে, আরাকান দিয়ে ওদিক থেকে চাপ আসছে, রোহিঙ্গাদের তাড়িয়ে দিচ্ছে, রোহিঙ্গারা এসে ঘাড়ের পরে বসেছে ওদের, তাদের খেতে দিতে পারছে না, তারা ডাকাতি করছে, মারপিট করছে, তাদের লুটপাট করছে, তাদের মেয়েরা ওখানে দেহ ব্যবসা করছে আর ছেলেরা চুরি চাষরামি করছে রোহিঙ্গাদের। সম্পূর্ণ বাংলাদেশটা একটা চরম খারাপ জায়গায় চলে গেছে। আর ইউনূস ভেবেছিল আমি মাতব্বরি করে কিছু টাকা কামাবো, সে টাকা কামিয়ে নিয়ে মেয়ের কাছে পাঠিয়ে দিয়েছে, কিন্তু ওদিকে তার মেয়ের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়ে গেছে, এত টাকা কোথায় পেল বা, এবং শুরু হয়ে যাবে সারা পৃথিবী জুড়ে যে ইউনূসের কোথায় কি আছে, ইউনূসের সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইনকোয়ারি শুরু হয়ে যাবে। এই ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, রাশিয়া সবাই যদি পিছনে লাগে, ইউনূস তো কোথায় যাবে? হ্যাঁ, ফ্রান্সকে বললে এক মুহূর্তে বলে দেবে যে কোথায় কত টাকা আছে। ইউনূস এখন এত ভয় পেয়ে গেছে, সে এখন কি করবে ভেবে পাচ্ছে না। এইবার সব থেকে এখন দায়িত্ব বেড়ে গেছে ওয়াকারুজ্জামানের, এবং ওয়াকারকে এইবার একমাত্র বাঁচতে গেলে তাকে হাসিনাকে নিয়ে যেতে হবে এখান থেকে। হাসিনা গিয়ে দাঁড়ালে তবে আবার বাংলাদেশ কন্ট্রোল হবে, আবার ভারত থেকে কম পয়সায় চাল, ডাল, গম, আটা, রুটি, তেল, মশলা যাবে, সবজি যাবে, সাধারণ গরিব মানুষের পেটে ভাত পড়বে। আর এই কোটি কোটি টাকা যে শালারা কামিয়েছে, এই হাসনাত, এই সে শালাদের নামও মনে থাকে না, এই যে এদের সমস্ত আমি অনেকগুলো নাম এদের ইয়ে করে রেখেছিলাম, এদের নামগুলো
মানে সংগ্রহ করে রেখেছিলাম যে এই শালাদের যে কী অবস্থা হবে। ফাঁসি ফাঁসি তো হবেই পরে, ফাঁসি দিয়ে কী হবে, আগে ওই আয়নাঘরের মতো কোনো ঘর সেইখানে নিয়ে ফেলে শালাদের ভালো করে জীবনের যত রকম ইয়ে আছে সমস্ত ধরনের শাস্তি এদের দেওয়া উচিত। এরা যা করেছে একটা দেশকে, সোনার দেশকে সর্বনাশ করেছে, এদের ছাড়া নেই, কোনো অবস্থাতে এদের ছাড়া হবে না। তো সেরকম একটা জায়গায় তার মধ্যে এদের মধ্যে আবার 2-3 জন মেয়েও আছে। হ্যাঁ, এদের একটা 21 জনের কমিটি দেখলাম। হ্যাঁ, সেই কমিটির মধ্যেই দেখলাম এদের অনেকেই রয়েছে 21 জনের সেই কমিটিতে। সেই তারাই এই এখন ভয় পাচ্ছে যে তাদের মেরে দেওয়া হবে। ওরা বুঝে নিয়েছে যে তাদের বাঁচার রাস্তা খুব কম, তাদের মেরে দেবে, এরকম একটা জায়গায় এসে গেছে। সেই জন্যই বলা হচ্ছে যে এখন এরা এরা ভাবছে যে আমরা ভারতে পাকিস্তানে পালাবো, তার তো পাকিস্তান নিজেই ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, পাকিস্তানের অবস্থাই খারাপ, তাহলে কী করে আমরা পালাবো। এখন এদের রাতের ঘুম চলে গেছে। এরা তো জানে যে ওদের মানে ওদের ফাঁসি হবে তো পরের কথা, কিন্তু ফাঁসির আগে যে নির্যাতন ওদের দেবে, এই হাসমত, সার্জিস আলম, নুসরত, তারপরে এই যে আবু বক্কর, মানে এই যে সমস্ত 21 জনের যে নামের তালিকা আজকে সবার মুখে মুখে ঘুরছে, এদের ছাড়বে। এখন মেয়েদের রেপের সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে, মানে এইসব নিয়ে মেয়েরা খেপে গেছে যে মেয়েরা স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করছিল, তাদের এবার প্যাকেট করার চেষ্টা করছে কালো কাপড় দিয়ে, অর্থাৎ বোরকার মুড়ে। মানে একটা অদ্ভুত অবস্থা তৈরি হয়েছে। এই অবস্থায় এখন হঠাৎ করে আবার চেঞ্জ এসে এইবার এরা সব পালানোর ফন্দিতে আছে। পরিস্থিতি কিন্তু এই জায়গায় এসছে, সাংঘাতিক ভালো জায়গায় এসছে। মার্চের মধ্যে একটা দারুণ জিনিস ঘটে যাবে। 26শে মার্চ তো ওখানে একটা বিজয় দিবস, আটকানোর চেষ্টা করছে, ইউনূস হতে দেবে না, কিন্তু শুনবে না। ওই দিনই কিন্তু সারা ভারত, সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ যে খেলা দেখাবে, লক্ষ লক্ষ কোটি কোটি লোক রাস্তায় নামবে। সারা ভারত, মানে সারা দেশের প্রত্যেকটা যে 65টা না কতটা জেলা, প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা থানাতে, প্রত্যেকটা গ্রামে পর্যন্ত মিছিল বেরোবে, বিজয় মিছিল। সেদিন বুঝবে কত ধানে কত চাল এই ইউনূস এবং তার এই সাগরেদরা, হিজবুত তাহরিরের এইসব টিমেরা, এরা বুঝবে যে কি ভয়ঙ্কর অবস্থা হচ্ছে। আরে বাবা, ঢাকা তো এইটুকু জায়গা, ঢাকার ওই একটা ইউনিভার্সিটি আর ঢাকা প্রপারে কিছু লোক নিয়ে নামলে হয়ে গেল বাংলাদেশ দখল। হ্যাঁ, আর কোনো জায়গায় তো এদের কোনো অস্তিত্ব নেই, বরং অন্যান্য জায়গার ইউনিভার্সিটি, কলেজ, স্কুলের ছাত্ররা এদের ঘোর বিরুদ্ধে। যাই হোক, আপনারা সবই জানেন, আপনারা দয়া করে আমাদের একটু সাপোর্ট দেবেন আমার আজকের দিন ইউটিউবকে। নমস্কার, আদাব, সত শ্রী অকাল।